যে দেশের ভেতরে যে 70 থেকে 80 জনের একটা টিম তারা প্রবেশ করিয়েছে গত কয়েক মাস ধরে বিভিন্ন ফেজে। এর পাশাপাশি যে তারা আপনার 5ই আগস্ট পরবর্তী সময় থেকে তার বিভিন্ন পর্যায়ে দেশে জাল টাকা, অস্ত্র এগুলার প্রবেশ ঘটিয়েছে, এবং এগুলা সবকিছু তার একটা উদ্দেশ্য নিয়ে করেছে যেন বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায়। এবং ইলেকশন যে আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে হবে, এটা তো প্রায় 3-4 মাস আগে থেকে আমরা সকলেই জানতাম। তো সেটাকে লক্ষ্য করেও তারা এই ওদের যে এজেন্ট বলেন অথবা যে আততায়ী বলেন, এদেরকে তারা দেশের ভিতরে প্রবেশ করিয়েছে। এবং পাশাপাশি সময়ে আমাদের নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক সংগঠনটি আছে, এই সংগঠনের বেশ কিছু ব্যক্তি তারা কিছু টিম গঠন করেছে, কিছু হিট টিম গঠন করেছে, যে হিট টিম গুলোতে ধরেন 5 থেকে 6 জন করে সদস্য আছে। এবং যেহেতু এখন যারা নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছে, যেমন ওসমান হাদি অথবা যে ছেলেরা এতদিন রাজনীতিতে তারা কখনো ছিল না, তারা হয়তো 1.5-2 বছর ধরে একটা ইমার্জেন্সি হয়েছে পলিটিক্সে, তারা হয়তো ঢাকা শহর কেন্দ্রিক যে পলিটিক্স হয় এখানে তাদের পক্ষে হয়তো অনেককেই জানা সম্ভব না, যে নতুন কর্মী আসছে, কেউ তাদেরকে সাপোর্ট করতে আসছে। এখন এই যে ভেটিং প্রসেস, যে কার আগে কি অ্যাসোসিয়েশন ছিল, এগুলো কিন্তু আসলে যাচাই করা ওদের মতো এত ইয়াং পলিটিশিয়ানদের পক্ষে বেশ দুরূহ, কারণ এটা এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো ওই সুযোগ নিয়ে অনেকেই কিন্তু ওদের ভিতরে আপনার ইনফিলট্রেট করে গিয়েছে। এখন এটা আমার মনে হয় যে সবারই যাচাই করা উচিত, যে কার অতীত কি ছিল, কে কাদের সাথে যুক্ত ছিল, কে কি কি কাণ্ড কারখানা করে আসছে অতীতে। তো যেটা বলছিলাম আপনাকে, ওই যে দলগুলো ঢুকেছে, দলগুলো যে তারাই যে সরাসরি গিয়ে এক্সিকিউশন অথবা হিট করার মতো পরিকল্পনা করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এদের যেমন এই ছেলেটা যেমন বের হয়ে গেল, যেটা আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, আপনি দেখবেন যে যখন আক্রমণটা হয়, যখন ছেলেটাকে গুলি করা হয়, ওসমান দিকে যখন শুট করা হয় পেছন থেকে, তার পেছনে মোটরসাইকেলের পেছনে 2টা সিএনজি ছিল। এই সিএনজি গুলোর মধ্যে কিন্তু বেসিক্যালি ওর কভার টিম ছিল, এবং এটা সেই তার নেটওয়ার্কে আলাপ করেছে বলে আমি যতটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে যদি সে ব্যর্থ হতো, ওই সিএনজি ভিতর থেকে একটা স্মোক মিরর ক্রিয়েট করে তাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হতো। তো এই যে একটা পরিকল্পনা, এটা কিন্তু খুব কোঅর্ডিনেটেড ছাড়া কোনো সাধারণ একটা আপনার পলিটিক্যাল পার্টির আর্ম ক্যাডার, তার মাথার মধ্যে কিন্তু এই ধরনের পরিকল্পনা আসবে না, যে আমি গুলি করব, গুলি করার পেছন পেছন আমাকে ফ্ল্যাঙ্ক করার জন্য পেছনে 2টা মোটর সিএনজি থাকবে আমাকে কভার করার জন্য। যদি আমি ফেল করি, তারা এটাকে ইয়ে করে ফেলবে, আপনার সফল করে ফেলবে, অথবা আমাকে এখান থেকে তারা রেস্কিউ করে নিয়ে যাবে। এবং যে দ্রুততার সাথে ছেলেটা বের হয়ে গেল, আপনি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা, আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের যে সংস্থাগুলো আছে তারা আসলে এখন কতটা প্রেশারের মধ্যে এবং কতটা ভঙ্গুর অবস্থার মধ্যে তারা অপারেট করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের স্লেজিং এর শিকার হচ্ছে, কন্টিনিউয়াসলি তাদের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা, অপবাদ এগুলা ছড়ানোই হচ্ছে। হ্যাঁ, তারা ভুল করেছে, তারা আগে অনেক অন্যায় করেছে, অস্বীকার করার কোনো উপায় নাই। বাট আমাদেরকে তো এদেরকে নিয়ে কাজ করাইতে হবে। এদের যে কর্মকর্তা আছে, লোকজন আছে, এদেরকে তো একটা মোরাল বুস্ট আপ তো এদের প্রয়োজন। এরা যে কাজ করবে, কাজ করে সে 2 দিন পরে আরেকটা বিপদের মধ্যে পড়বে না, এটাও কিন্তু এরা শিওর না। হ্যাঁ, তো আপনি অনেক 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 সিচুয়েশনের মধ্যে দিয়ে এরা কাজ করে যাচ্ছে। সুতরাং এই যে একটা ছেলেকে সে এইভাবে আক্রমণ করলো, আক্রমণ করে ঘন্টাখানেকের মধ্যে এই সিচুয়েশনের মধ্যে বর্ডার দিয়ে পার হয়ে গেল, এটা অবশ্যই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব হয়নি। এই পরিকল্পনার মধ্যে ওদের দেশীয় কোলাবোরেটর আছে, বিদেশ থেকে যে যে সংস্থার লোকজন আসছে এরা ছিল। আদারওয়াইজ এটা এত সুইফটলি ম্যানেজ করা সম্ভব একেবারেই হতো না আর কি। আর আপনি যেটা বলছেন যে ওদের সাথে যে সম্পর্ক উন্নয়নের যে বিষয়টা, এটা আমার মনে হয় না যে, যেহেতু সরকারের আর মাত্র 60 দিনের মতো সময় আছে আপনার একটা ইলেকশন হোল্ড করার জন্য, এটা এই সরকারের পক্ষে আমার মনে হয় না যে এত উন্নয়ন ঘটবে সম্পর্কের মধ্যে। বাট যেই পলিটিক্যাল গভর্নমেন্ট সরকারের আসুক, আমার মনে হয় তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশন যেন আমরা মেনটেন করতে পারি। এখানে আবেগের বশবর্তী হয়ে অথবা ক্ষুব্ধ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা অথবা এসব করা, এগুলা কিন্তু আসলে সম্ভব না আর কি। হ্যাঁ, এগুলা অবান্তর কথাবার্তা বলে সিচুয়েশন আরো হস্টাইল করার কোনো দরকার নাই। আমাদের ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন বাংলাদেশের থাকবে। আপনি যদি এটা বন্ধ করে দেন অথবা একেবারে সম্পর্ক একেবারেই ক্লোজ করে দেন, তাহলে আমার মনে হয় এটাতে কেউই উপকৃত হবে না, বরঞ্চ আমাদের ক্ষতির সম্ভাবনা আরো বেশি। ওকে, অনেক দিক দিয়ে আমাদের ক্ষতির সম্ভাবনা
সম্ভাবনা অনেক বেশি। ওকে, একটি কথা আপনি বলেছেন যে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি তাদের উপর আস্থা রাখতে হবে, এবং আপনি এটাও উল্লেখ করেছেন যে একটি সময় তারা ভুল করেছে, যেটা সত্যি, তারপরেও তাদের উপরই আমাদের আস্থা রাখতে হবে। এখানে প্রশ্ন আসে যে তারা আসলে এখন যে ষড়যন্ত্র চলছে, যেভাবে আপনি তাদের উপরে বললেন যে আস্থা রাখতে হবে ব্যাপারটা এরকম না। আপনাকে আস্থা রাখতে হবে যে তারা পরিবর্তন হচ্ছে, তারা পরিবর্তনের চেষ্টা করছে, তাদের ভেতরে এখন যে কর্মকর্তারা আছেন তাদের প্রায় সকলেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রাইট, কিন্তু এই পরিবর্তনগুলো আনার জন্য। নির্বাচনের আগে আমরা যেটা শুনছি যে আরো অনেক হামলার পরিকল্পনা আছে, তো এইটাকে আপনার এরকম ভয়ানক পরিস্থিতি তাহলে মোকাবেলা কিভাবে করবে? আপনার কাছে কি মনে হয় যে সরকারের সেই প্রস্তুতি আছে কিনা? আমাদের সংস্থাগুলো, আমি যতটা জানি, তারা চিহ্নিত করতে শুরু করেছে কারা কারা অনুপ্রবেশ করেছে। আপনি দেখবেন যে আমি ইতিমধ্যে কয়েকটা লোকের ছবি প্রকাশ করেছি এবং এরা নিশ্চিতভাবে অনুপ্রবেশ করেছে, এবং আরো যারা এদের এদের হিট টিপ যেগুলো আছে এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। যে ব্যক্তিরা এই হিট টিম গুলোর পেছনে মদত দিচ্ছেন, একজন হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা মোহাম্মদপুর কেন্দ্রিক, তার নাম হচ্ছে সম্রাট। আরেকজন হচ্ছে মাসুদুর বিপ্লব। বিপ্লব হচ্ছে আপনার জাহাঙ্গীর কবির নানক সাহেবের সহকারী ছিলেন, এবং ওইখানে রুবেল নামে একটা ছেলে আছে। এদের এদের কেন্দ্র করে বেশ কিছু হিট টিম মোহাম্মদপুর থেকেই আসছে। চট্টগ্রামেও কিছু হিট টিমের কথা আমরা জানতে পারছি। তো এদেরকে লোকেট করার চেষ্টা চলছে। তো অবশ্যই আমার আমার মনে হয় যে যদি সকলে মিলে কোঅপারেট করে, সকলে মিলে একটা পেজে থাকে, এদেরকে আইডেন্টিফাই করা খুব বেশি একটা হয়তো মুশকিল হবে না ইনশাল্লাহ।